প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার 222 নম্বর এপিসোডে। আমি গৌরব আছি তোমাদের সঙ্গে। সাউন্ডে রয়েছে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। এপিসোডের শুরুতেই সকলকে জানাই রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা। আশা করছি প্রত্যেকে আজকের দিনটি এবং গতকালের দিনটি খুব ভালো কাটিয়েছ। আজকের এপিসোডে রয়েছে দুটি ঘটনা, এবং দুটি ঘটনা, যে প্রথম ঘটনাটি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের, সেই সময় ঘটেছিল একটি পরিবারের সাথে। অদ্ভুত একটি ঘটনা, বড়ই অদ্ভুত ঘটনা। এবং দ্বিতীয় যে ঘটনাটি আছে, সেই ঘটনাটি একটি ছেলেকে নিয়ে, যে কিনা হঠাৎ করেই ভবিষ্যৎ দেখতে পেত। তো আজকের এই দুটি ঘটনা নিয়ে প্রেত কথা 222 নম্বর এপিসোড আমি তৈরি করেছি। বিগত 3 দিন ধরে কলকাতায় বৃষ্টি হচ্ছে। কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, এবং যেই বৃষ্টি আমার একদম পছন্দ নয়। বিশেষ করে এই যে নিম্নচাপের বৃষ্টি, বাড়ির বাইরে বেরোনো যায় না, সারাদিন বাড়িতে থাকতে হয়, একটা স্যাঁতস্যাঁতে গুমোট ভাব, যার জন্য টায়ার্ড লাগে অনেক বেশি। এই বৃষ্টি আমার একদম ভালো লাগে না। কিন্তু শুক্রবার আর রবিবার রাতে যদি এরকম বৃষ্টি হয়, একটু ঝোড়ো হাওয়া দেয়, যদি একটু মেঘ ডাকে, বাজ পড়ে, তাহলে আমার মনে হয় অনেক বেশি ভালো লাগবে। কারণ এই ওয়েদার অ্যাকচুয়ালি প্রেত কথা শোনার আবহকে আরও অনেক মজিয়ে তোলে বলা যায়। তো বৃষ্টির সঙ্গে প্রেত কথার এই যে সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু থাকবে। আজকের প্রথম যে ঘটনা রয়েছে, সে ঘটনা যিনি পাঠিয়েছেন, তিনি আমাদের সকলের প্রিয়, আমাদের প্রেত কথা পরিবারের অবিচ্ছেদ্য অংশ, সেলিনা নিধি ম্যাডাম এবং তার পরিবার। এবং তিনি আমাদের জন্য নিঃস্বার্থভাবে একটি ঘটনা কালেক্ট করেছেন, এবং সেই ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, এবং সেই ঘটনা কিন্তু পড়ে শোনাবো আজকে এই মুহূর্তে। তিনি যেভাবে ঘটনা লিখে পাঠিয়েছেন, তার লেখা এত সুন্দর, এত গুছিয়ে তিনি লিখে পাঠান যে পড়ার সময় আমাকে খুব বেশি খাটতে হয় না। তাই জন্য আমার গলায় আরাম লাগে অনেক বেশি ওনার ঘটনা পড়ার সময়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। প্রিয় গৌরব, শুভেচ্ছা অফুরন্ত। আমি সেলিনা নিধি, ওপার বাংলা, ঢাকা থেকে আবার তোমার ঘটনার আসরে উপস্থিত হলাম। প্রেতকথা পরিবার থেকে দূরে থাকা একদম অসম্ভব, কারণ এই পরিবারের সদস্য আমি এবং আমার পরিবার। আজ যে ঘটনা আমি শেয়ার করব, তা আমার এক ভাবির পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা। ভাবি আমার প্রতিবেশী। ওনার গ্রামের বাড়ি রংপুরের একটি উপজেলায়। ভাবিদের বাড়ি যে পাড়ায় ছিল, মুক্তিযুদ্ধের আগে সেই পাড়ায় অনেক সনাতন সম্প্রদায়ের পরিবার বসবাস করত। এটি বলার অপেক্ষা রাখে না যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মুসলমান এবং সনাতন সম্প্রদায়ের পরিবার পাকিস্তান এবং রাজাকার বাহিনীর ভয়ে আতঙ্কে তাদের সাজানো সংসার ঘরদোর ফেলে ভারতে পালিয়ে সেখানে আশ্রয় লাভ করেছিল। রাজনৈতিক কৌশলকে পাশ কাটিয়ে আমি বলবো যে সেই সময়ে তোমাদের সরকার প্রধান যে সহানুভূতি দেখিয়েছেন, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে ওনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাবির পরিবার 1971 সালে বাড়ি ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিল। সেই সময় ভারতের মালদা জেলার মীরা গ্রামে এক আত্মীয়র বাড়িতে আশ্রিত ছিলেন তারা। তখন ভাবির বয়স 2 থেকে 3 বছর হবে। তো মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর ওনারা যখন দেশে ফেরেন, তখন দেখেন তাদের বাড়ি দখল হয়ে গেছে। তারপর থানা, পুলিশ, জমির দলিল এসব দেখিয়ে তাদের বাড়ি শেষমেশ উদ্ধার করা হয়। বাড়িটি ছিল ইটের, তবে সিমেন্টের পরিবর্তে মাটি দিয়ে গাঁথুনি। 3-4টি রুম, একসাথে স্কুল ঘরের মতো। পশ্চিম দিকের রুমের পাশে একটি বড় মোহনভোগ আমের গাছ, এবং তখনকার সময় বাড়ির সীমানার শেষে টয়লেট থাকতো। ভাবিদের বাড়িতে ছিল বেশ বড় উঠোন, তার চারিপাশে ছিল বিভিন্ন গাছ লাগানো। 1982 সালে ভাবি যখন ক্লাস 8-এ ওঠেন, তখন রাতের বেলায় সীমানার বাইরে টয়লেট যাওয়াটা ভাবির মা এবং বাবার নিকট একটু অনিরাপদ বলে মনে হয়। সেই সময় বিদ্যুৎ মাঝে মাঝেই থাকতো না। এটি আরেকটি বড় সমস্যা ছিল মফস্বল শহরে। ভাবির বাবা মেয়ের নিরাপদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেন ঘরের পশ্চিম দিকের মোহনভোগ আম গাছের নিচে একটি স্যানিটারি টয়লেট বানাবেন, যাতে করে ভাবিকে রাত দুপুরে টয়লেট করতে অত দূরে না যেতে হয়। যেমন ভাবা তেমন কাজ। রাজমিস্ত্রি ডাকা হয়, 10-12টা রিং এবং স্লব এনে টয়লেট বানানোর কাজ শুরু হয়। টয়লেটের গর্ত খোঁড়ার কাজ যেদিন থেকে শুরু হয়, ঠিক সেই দিন থেকে প্রতি সন্ধ্যাবেলা আজানের আগে বাড়ির পোষা কুকুর লাপ্পু
মোহনভোগ আম গাছের নিচে করুণ সুরে ডাকতে আরম্ভ করে। এই ব্যাপারটি ভাবির মা তেমন খেয়াল করে উঠতে পারেন না সংসারের বিভিন্ন ঝামেলায়। কাজ শুরুর তৃতীয় দিনে দুপুরবেলা হঠাৎ রাজমিস্ত্রি ভাবির মায়ের কাছে গিয়ে বলেন, চাচি বাহে এটা কোনা দেখি যান, কেংটা টুংটাং শব্দ করছে। অর্থ, আন্টি এখানে দেখে যান, কেমন যেন টুংটাং শব্দ হচ্ছে। ডাক শুনে ভাবির মা যান, গিয়ে দেখেন কোদাল দিয়ে মাটিতে কোপ দিলে একটা টুংটাং শব্দ শোনা যাচ্ছে গর্তের ভিতর থেকে। তখন ভাবির মা কোদাল দিয়ে আস্তে আস্তে মাটি সরাতে বলেন। তখনই ঘটে আনএক্সপেক্টেড ঘটনা। মাটির নিচ থেকে বের করা হয় পিতলের কলস, চালনি, লোহার আয়রন, সেমাই বানানো হাতের মেশিন, জাতা, পিতলের গ্লাস ইত্যাদি। সবাই অবাক এসব জিনিস গর্ত থেকে উঠিয়ে দেখার পর। এরপর ভাবির মা মিস্ত্রিদের কিছু টাকা বকশিস দেন এবং মুখ বন্ধ করে রাখতে বলেন। তারপর ওই জিনিসগুলোকে তেঁতুল এবং বালি দিয়ে ঘষে মেজে একদম নতুন করে তোলা হয় এবং প্রতিটি জিনিস ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। ভাবির মা জিনিসগুলো ব্যবহার করতে আরম্ভ করেন। বাড়ির মুরব্বীরা বলেন, মুক্তিযুদ্ধের সময় সনাতন প্রতিবেশীদের জিনিস এগুলো, তাই মাটিতে পুঁতে দিয়ে গেছে এই আশায় যে ওনারা যদি আবার কখনো ফিরে আসেন তাহলে ভিটা মাটিতে এগুলো আবার ফিরে পাবেন। কিন্তু আফসোস, তারা আর ফিরে আসেনি। জিনিসগুলো পাওয়ার কয়েকদিন পর ভাবির ছোট ভাই ওই মোহনভোগ আম গাছের উপরে ওঠে এবং হঠাৎ করে সে অ্যাক্সিডেন্টালি গাছ থেকে পড়ে যায় এবং গাছের নিচে যে টয়লেট ছিল তার উপর যে টিন ছিল সেই টিনে লেগে তার হাত কেটে রক্তাক্ত হয়ে যায়। ছোট ভাইয়ের জ্বর আসে এবং জ্বরে ভুল বকতে থাকে যে কে আমাকে ধাক্কা দিল, ওরে বাবারে আমি আর ওই গাছে উঠবো না। সবাই ধরে নেয় এটাই যে 104 ডিগ্রি জ্বর, ছেলে ভুলভাল বকছে। এরপর ভাবির মা প্রতি রাতে ভয় পেতে শুরু করেন। কি যেন শাখা সিঁদুর পলা পড়া এক মধ্যবয়সী মহিলা কান্না বিজড়িত চোখে মশারির কাছে দাঁড়িয়ে থাকে এবং বলে, আমার জিনিস ফিরিয়ে দে। ভাবির মা চিৎকার করে ঘুম থেকে উঠে যান, কলেমা দরুদ শরীফ পাঠ করেন। বাড়ির সবাই বলে হয়তো খারাপ স্বপ্ন থেকে এমনটা হচ্ছে। এভাবে চলতে থাকে দিনের পর দিন। পরের দিকে ভাবির মা মধ্যরাতে ঘুম থেকে উঠে ভাবির বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। কখনো এমন হয়েছে ভাবির বাবার গলা টিপে ধরে বলছেন, মেরে ফেলবো তোদের, আমার পল্টু এবং তার বাবাকে ফিরিয়ে দে। মধ্যরাতে চেঁচামেচি শুরু হয়ে যেত। সেই সময় পোষা কুকুর লাপ্পু করুণ সুরে কাঁদতে থাকতো আম গাছের নিচে। কষ্টের বিষয়, ভাবির মা সচেতন হলে এসব ঘটনার কিছুই বলতে পারত না। দিনের বেলাতেও সময় অসময়ে তিনি বিড়বিড়িয়ে বলতে থাকতেন নিজের অজান্তেই, পুজো এসে যাচ্ছে, ঘরবাড়ি পরিষ্কার করতে হবে, তুলসী গাছটা অযত্নে মরে গেছে, একটি তুলসী গাছ লাগাতে হবে। বিকালে তিনি সমস্ত উঠানে পানি ছিটিয়ে ঝাড়ু দিতেন এবং যতবার টয়লেটে যেতেন ঠিক ততবার গোসল করতেন এবং প্রতি সন্ধ্যায় উলুধ্বনি দিতেন। বাড়ির উঠোনে চম্পা ফুলের গাছ লাগালেন। এক অন্য ধরনের চরিত্র ফুটে উঠেছিল ভাবির মায়ের। এক মধ্যরাতে ভাবি নতুন টয়লেট ব্যবহারের জন্য যখন বাহিরে বের হন তখন কেমন যেন অস্বস্তি অনুভব করেন। শরীর অকারণে শিরশির করে ওঠে। তিনি তাড়াতাড়ি টয়লেট ব্যবহার করে এক দৌড়ে রুমে ফিরে ঘুমিয়ে যান। সকালে বাসায় হইচই শুনে ভাবি ঘুম থেকে উঠে বাইরে বের হন এবং দেখেন নতুন টয়লেটের সামনে একটি কোবরা সাপের বাচ্চা মরে পড়ে আছে। কারো পায়ের চাপায় থেতলে মরে পড়ে গেছে সেটি। ভাবির বুঝতে বাকি থাকে না যে তিনিই একমাত্র ওই টয়লেট ব্যবহার করেন। তিনি সাপের বাচ্চাটিকে পা দিয়ে চিপে মেরে ফেলেছেন। ভয়ে ভাবি কাঁদতে শুরু করেন। এই সমস্ত ঘটনায় অতিষ্ঠ হয়ে গিয়ে বাড়িতে শেষমেশ মৌলানা সাহেবকে ডাকা হয়। আম গাছের নিচে দাঁড়িয়ে তিনি কিছুক্ষণ চিন্তা করেন এবং বলেন, এখানে একজন সনাতন মহিলার অশরীরী অতৃপ্ত আত্মা রয়েছে এবং তিনি খুবই রেগে রয়েছেন। এবং আরও বলেন, এই আত্মাকে সরানোর জন্য একজন সনাতন পুরোহিত আনা উচিত, তাহলে তাড়াতাড়ি সমাধান পাওয়া যাবে। বাজারের যে কালী মন্দির সেখান থেকে একজন বৃদ্ধ পুরোহিতকে ডেকে আনা হয়। তিনি কিছু মন্ত্র জপ করেন এবং তারপর বলেন যে এখানে অরুণের বউয়ের আত্মা বসবাস করছে। মুক্তিযুদ্ধের সময় অরুণকে এবং তার ছেলে পল্টুকে ধরে নিয়ে যায় পাক বাহিনী এবং অরুণের বউ কালী বৌঠান। কালী বৌঠান পাক বাহিনীর অত্যাচারের ভয়ে এই বাড়িতে এসে কিছুদিন লুকিয়ে থাকেন।
এই আশায় যদি কোনোদিন পল্টু এবং তার বাবা ফিরে আসে। কিন্তু শেষ রক্ষা হয় না। পাকবাহিনী এবং রাজাকারের ভয়ে তিনি এই বাড়ির আম গাছের ডালে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনা শুনে সবাই কঠিনভাবে মর্মাহত হন এবং বুঝতে বাকি থাকে না গর্তে পাওয়া জিনিসগুলো কালী বৌঠানের। এরপর টয়লেট বন্ধ করে দেওয়া হয়, মন্দিরে পুজো পাঠ এবং পাঠার বলি দেওয়া হয়। মাটির নিচের থেকে পাওয়া জিনিস মন্দিরের ব্যবহারের জন্য ভাবির মা দিয়ে দেন এবং তারপর কোনো ঘটনা কিন্তু ঘটেনি। তবে ভাবির মা যতদিন বেঁচে ছিলেন ততদিন ওই আম গাছের তলায় প্রতি সন্ধ্যাবেলায় ধূপ জ্বালাতেন। প্রিয় গৌরব, এই ঘটনাটি শোনার সময় আমি হতবাক হয়ে শুনেছি এবং লেখা শেষ করার সময় নিজের কান্না আটকাতে পারিনি। আসলে কত ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, এমন কত অজানা ত্যাগের কথা রয়েছে যা এখনো কেউ জানেই না। ভাবাবেগে অনেক কিছু লিখে ফেললাম। তোমাদের এই স্বাধীনতার মাসে তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা পাঠালাম। ভালো থেকো এই দোয়া করি। আরহান এবং সামাইরা তোমার গিফটের জন্য ধন্যবাদ জানিয়েছে। বরাবরের মতো অনেক অনেক শুভকামনা পাঠালাম আমাদের প্রিয় ভালো ছেলেটির জন্য ওপার বাংলা, ঢাকা থেকে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অসাধারণ একটি ঘটনা আমরা শুনলাম সেলিনা নিধি ম্যাডামের কাছ থেকে এবং আমরা কিন্তু তাকে অনেক ভালোবাসা অ্যাকচুয়ালি, কারণ তিনি আমাদের জন্য এরকম যে নিঃস্বার্থভাবে ঘটনা কালেক্ট করছেন এবং তিনি ছাড়াও আরও অনেকে, যেমন নিউটন ভাই আছেন, তনিমা আছেন, আস্থা আছেন, তারপর আমাদের ম্যাডাম রয়েছেন, প্রত্যেকে যারা কিনা আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন একের পর এক এবং ঘটনা কালেক্ট করছেন আমাদের প্রেত কথার জন্য সিরিয়াসলি। না চাইতেও কেমন যেন সুন্দর একটা টিম তৈরি হয়ে গেছে। না চাইতে বলতে এটা নয় যে আমি চাইনি, আমি অবশ্যই চেয়েছি যে এমন অনেকে থাকুক যারা প্রেত কথাকে আমার মতন সমান ভালোবেসে বা আমার থেকেও বেশি ভালোবেসে ঘটনা কালেক্ট করবেন। না চাইতে বলতে এটা বলতে চাইছি যে আমি কখনো ভাবিনি যে এরকম হবে, যে কিছু মানুষ এমনভাবে জুড়ে যাবেন যারা কিনা ঘটনা কালেক্ট করতে থাকবেন আমাদের প্রেত কথার জন্য এবং প্রেত কথাকে নিজেদের পরিবারের এক অংশ হিসেবে ভাবতে শুরু করবেন। এটি বোধহয় একটি শোয়ের সার্থকতা, এটি বোধহয় আমাদের এই চ্যানেলের সার্থকতা। আমরা কিন্তু সব সময় একসাথে ছিলাম এবং আজও আছি এবং ভবিষ্যতে যতই খারাপ সময় আসুক না কেন এবং ভালো সময় আমাদের জীবনে যতই আসবে, আমরা কিন্তু সব সময় একসাথে থাকবো, একসাথে সব কিছুর মোকাবিলা করব এবং একসাথেই সব কিছু সেলিব্রেট করব। এটা আশা রাখি। আশা করছি আমাদের এই ঘটনাটি ভালো লেগেছে। চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, কিন্তু পরবর্তী ঘটনায় যাওয়ার আগে একবার মনে করিয়ে দিই, আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করতে হবে pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে হবে ঘটনা। সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিচ্ছি। এছাড়া আমার ভ্লগ চ্যানেল তোমরা কিন্তু ফলো করতে পারো, সেখানে আমি ভ্লগ দিচ্ছি, সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিলাম। আশা করি ভালো লাগবে একবার চেক আউট করলে। আমি চলে যাবো পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনায় যাওয়ার আগে সকলকে আরেকবার মনে করিয়ে দিই যে প্রেত কথার এই এপিসোডকে লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানাতে ভুলো না কে কোথা থেকে শুনছো এবং কেমন লাগলো আজকের প্রথম ঘটনা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনা পাঠিয়েছেন সৌমিক চ্যাটার্জি। হাই গৌরবদা, আমি সৌমিক চ্যাটার্জি, একজন ক্লাস 12-এর পড়ুয়া। আমি হাওড়াতে থাকি। আমি প্রেত কথার একজন অন্ধ ভক্ত শ্রোতা। আমি এপিসোড 16 থেকে প্রেত কথার সমস্ত ঘটনাগুলি শুনেছি। আজকে আমি তোমাকে আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করছি, যদিও এই ঘটনার কিছুটা সাক্ষী আমিও ছিলাম। তো চলো বেশি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করি। বিশেষ কারণে আমি আমার বন্ধুর নাম নিচ্ছি না, আমি ওকে এখানে রাম বলে সম্বোধন করছি। ঘটনাটি ঘটে 2021। তুমি তো জানো সেই সময় অগাস্ট মাস করে প্রচুর বৃষ্টি হয়েছিল, এমনকি আমাদের এলাকায় প্রায় 1 হাঁটুর সমান জল জমে গিয়েছিল। একদিন সন্ধ্যাবেলায় আমি আর রাম একটু ফোনের দোকানে গিয়েছিলাম। ফোনের দোকানের পাশের পরিবেশটার একটু বর্ণনা দিয়ে রাখি। ফোনের দোকানের রাস্তাটি ছিল সরু ইটের রাস্তা, তার একদিকে ছিল বিস্তীর্ণ জলা ও একদিকে ছিল বন মতো। তো আমরা ফোনের দোকানে গিয়ে কাজ মিটে গেলে আমরা আবার বাড়ি আসার জন্য প্রস্তুত হই। আমরা বাড়ি আসছি, এমন সময় ঘটল একটি ঘটনা। আমি হঠাৎ করে দেখি রাম সেই জলার মধ্যে থাকা একটি বট গাছের দিকে তাকিয়ে কি যেন একটা বিড়বিড় করছে নিজের মনে।
আমি একটু জোরে ওকে বলি, এই কার সাথে কি কথা বলছিস? উত্তরেও বলল, না কিছু না। আমি বললাম, চল চল চল, আবার বৃষ্টি এসে পড়বে, চল। এই বলে আমি আর রাম আবার একসাথে হাঁটছিলাম। আমি যেন অনুভব করলাম ওর গা থেকে কেমন আষ্টে একটা গন্ধ ছাড়ছে। আমি ব্যাপারটা অত পাত্তা দিলাম না, কারণ পাশে জলা, হয়তো সেটারই আষ্টে গন্ধ। তারপর আমরা বাড়ি চলে আসি আর ও ওর ঘরে চলে যায়। ঘটনাটি এখানে শেষ হয়ে গেলেই পারত, কিন্তু ঘটনাটি শুরু হয় এখান থেকে। পরদিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারি রামের প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা। দেহের তাপমাত্রা প্রায় 105 ডিগ্রি ফরেনহাইট। ওর মা একজন নামী ডাক্তারকে দেখায়। ডাক্তারের চিকিৎসায় ও 3 দিনে সুস্থ হয়ে ওঠে। তারপর থেকে হঠাৎ করে ওর মধ্যে শুরু হয় এক পরিবর্তন। ও যেন ভবিষ্যৎ দেখতে পায় নিজের মনে। একদিন আমাকে বলল, ভাই তুই আজকে না বিকালে কোথাও বেরোস না, তুই আজকে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারিস। আমি রামকে থামিয়ে দিয়ে বললাম যে, ধর বাজে বকছিস। তারপর ও আর কিছু বলল না, নিজের মনে আবার কি যেন বিড়বিড় করতে লাগলো। আমি তখন চলে এলাম বাড়িতে। বিকালে হঠাৎ মায়ের খুব দাঁতে ব্যথা করছিল, তাই আমি মায়ের জন্য সাইকেল করে ওষুধ আনতে যাচ্ছিলাম। হঠাৎ আমার সাইকেলের টায়ারটা বার্স্ট করে আর আমি সজোরে রাস্তায় মুখ থুবড়ে পড়ি আর আমার হাত পা সব ছড়ে কেটে যায়। রাস্তার লোকজন তখন আমাকে জল দেয়, ডেটল কিনে এনে দেয়। তখন আমার যত না ব্যথা হচ্ছে তার থেকে বেশি রামের বলা ওই কথাটা আমার কানে বাজছে। আমি তখন ভেবে দেখি যে রাম যা বলল সত্যি কি তাহলে তাই হলো? 2 দিন পর ঘটল আবার একটা ঘটনা। রামের বাবার একটা ছোট ব্যবসা ছিল। রামের হঠাৎ অসুস্থতার কারণে রামের বাবার অনেক টাকা খরচা হয় এবং তাদের সংসারে অভাব দেখা দিতে শুরু করে। এরপর হঠাৎ একদিন তাদের খুব অভাব দেখা গেলে রামের বাবা কান্নাকাটি করেন এবং রাম বলে ওঠে যে, চিন্তা করো না, তুমি আজকে কাজে যাওয়ার সময় রাস্তায় 6,000 টাকা কুড়িয়ে পাবে। এই কথা শুনে রামের বাবা বলে যে, ইয়ার কি মারিস না, মন মেজাজ ভালো নেই। এই বলে সে ঘর থেকে বেরিয়ে একটি দোকানে মাল দিতে যায়। হঠাৎ ঘটে এক আশ্চর্য ঘটনা। রামের বাবা হঠাৎ দেখতে পায় রাস্তার পাশে এক পাথরের পাশে নগদ 6,000 টাকা পড়ে আছে। এই দেখে সে দ্রুত সাইকেল থেকে নেমে সেই টাকা কুড়িয়ে নেয় ও মনে মনে ভগবানকে ধন্যবাদ দিতে থাকে। তবে সেদিনের টাকা তুলে নেওয়াটাই যেন তার ভুল হয়ে গেল। সে বাড়ি ফিরে এসে ঘরে ঢুকতে যাবে এমন সময় দেখে যে রামের ভীষণ জ্বর। সে চোখ খুলতেই পারছে না। বহু ডাক্তার দেখানো হয় রামকে, কিন্তু রামের জ্বর কিছুতেই কমছে না। বলে রাখি, এক্ষেত্রে রামের বাবার প্রায় 7,000 টাকার মতো খরচা হয়ে যায়। অবশেষে তারা ঠিক করে রামকে এক বিখ্যাত গুণিনের কাছে নিয়ে যাওয়া হবে। রীতিমতো এক শনিবার দুপুরে তাকে নিয়ে যাওয়া হয়। গুণিন তাকে দেখে বলে যে ওকে কাল ভূতে ধরেছে। শুনে রামের বাবাকে গুণিন বলেন সেপ্টেম্বরের 3য় সপ্তাহের মঙ্গলবার এক যজ্ঞ করতে হবে। শুনে রামের বাবা বলেন যে, বাবা আমার তো বেশি অর্থ নেই। তো গুণিন বলেন যে প্রয়োজনই নেই। এই বলে তিনি একটি মাদুলি দেন এবং সেটিকে পরিয়ে দেন রামের হাতে। তারপর সেই মঙ্গলবার আসলে গুণিন যজ্ঞ করেন। এরপর রাম ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তারপর থেকে এখনো পর্যন্ত আর কিছু ঘটেনি। তো এই ছিল আমার ঘটনা। গুছিয়ে লিখতে পারিনি, ভালো লাগলে পড়ে শুনিও। তোমার এবং প্রেত কথা চ্যানেলের দীর্ঘায়ু কামনা করি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অসাধারণ কালভূত, আমি এর বিষয়ে প্রথমবার শুনলাম। এর আগে কিন্তু আমি কখনো শুনিনি, অথবা আমাদের প্রেত কথার এপিসোডেও কিন্তু কখনো এই ভূতের সম্পর্কে আমরা কিছু শুনিনি। কত ধরনের ভূত আছে তাই না? কালভূত, যে কিনা ভবিষ্যৎ দেখতে পারে বা সব কিছু বলে দেয় আগে থেকে। তো যাই হোক, এরকম ভূতে ধরলে কিন্তু গাড়াবো না। এরকম ভূতে ধরলে বেশ ভালো ভবিষ্যৎ আগে থেকে জেনে যাবো, কী কী গণ্ডগোল হচ্ছে, কী কী ভয়ানক ঘটনা ঘটতে চলেছে সব আগে থেকে জেনে যাব। প্রেত কথায় কোন ঘটনাটা সব থেকে বেশি হিট হবে সেটা আগে থেকে জেনে যাব, কোন ঘটনাটা ফ্লপ হবে সেটাও আগে থেকে জেনে যাব, সবই আগে থেকে জেনে যাব। খুব সহজ হয়ে যাবে সমস্ত কিছু। যাই হোক, একটা বিষয় বলি, শাউট আউট পর্বে যাব। শাউট আউট পর্বে যাওয়ার আগে বলে রাখা ভালো যে প্রেত কথার কাজ শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনা, যার কোনো ব্যাখ্যা নেই, তা সকলের সামনে তুলে ধরা। প্রেত কথার ঘটনাকে যে বিশ্বাস করতেই হবে এমন কোনো ব্যাপার নেই। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করছে শ্রোতার উপর। তাই ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এটা আমার একান্ত ব্যক্তিগত অনুরোধ। এবং চলে যাব আমাদের শাউট আউট পর্বে। অম্বিকা দাস কমেন্ট করেছেন, আজ বৃষ্টির রাত আর গৌরবদার কণ্ঠে প্রেত কথা
বেশ গা ছমছমে ব্যাপার। খুব ভালো লাগছে, এইভাবে আমাদের প্রেত কথা আরও এগিয়ে যাক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমাদের মধ্যে রয়েছেন রাউন্ড 25911। গৌরবদা সপ্তাহে 3 দিন হলে আরও ভালো হয়, তোমার কণ্ঠে ঘটনা না শুনে ঘুম আসে না। আমার কন্টেন্ট দেখার জন্য আমার ভ্লগ চ্যানেল গৌরব তপাতার ভ্লগস চেক আউট করো, সেখানে আমার সাথে কানেক্টেড থাকতে পারবে, সেখানেও প্রেত কথার এপিসোড মাঝে মাঝে চলে আসে। তো আমার সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এছাড়া কীভাবে ঘটনা পাঠাতে হবে তার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। রুম্পা কোনাই, এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়, কথাটির মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে। আমাদের মধ্যে রয়েছেন তমেশ রয়, দাদা আজকে জিনের প্রেত কথার ঘটনাটা খুব সুন্দর ছিল, খুব ভয়ঙ্কর ছিল। আমাদের মধ্যে রয়েছেন ঋষিকা মান্না, ভীষণ অপেক্ষায় ছিলাম দাদা, ঝিরঝিরে বৃষ্টি, হালকা হাওয়া, অন্ধকার ব্যালকনি আর কানে হেডফোনে প্রেত কথা, উফ ইমোশন। আমাদের মধ্যে রয়েছেন প্রিয়াসী পল, এত ব্যস্ততার মাঝেও প্রেত কথা মিস হয় না, ঠিক সময় শুনতে চলে আসি, দারুণ লাগে। প্রচণ্ড ভয়ের এপিসোড হয় আজকাল, দারুণ লাগলো। আবার শুক্রবারের অপেক্ষায় থাকবো, লাভ ইউ দাদা, লাভ ফ্রম ত্রিপুরা, থ্যাংক ইউ, লাভ ইউ লট। নীলাম শেখ, খুব সুন্দর লাগছে গৌরবদা, ঘটনা শুনতে আজ অনেক দিন পরে একসাথে অনেকে মিলে শুনতে বসেছি। আমি সাথী, আমাদের প্রেত কথা পরিবার আরও এগিয়ে চলুক, আমি এই কামনা করি। আমাদের মধ্যে রয়েছেন রেশমি পরিদা, আই অ্যাম কমেন্টিং হেয়ার ফ্রম দ্য ফার্স্ট টাইম কজ আই অ্যাম কাইন্ড ইন্ট্রোভার্ট, ফিল ভেরি শাই, বাট আজ সাহস করে দিচ্ছি, আমি একটা এপিসোড মিস করি না, আমার এত ভালো লাগে ঘটনাগুলি শুনতে, দ্যাটস অল, কিপ ইট আপ দাদা, আই লাভ ইউর ভিডিওস, লটস অফ গুড উইশেস অ্যান্ড লাভ টু ইউ, থ্যাংক ইউ। শুভম সিরিজ, অর্ণব সিংহ, ঐন্দ্রিলা, অরিত্রী, আমাদের মধ্যে রয়েছেন অর্ণব, লিখেছেন আফটার লাইফেরও কোনো ঘটনা প্রেত কথা ঝুলিতে থাকলে শোনাবে গৌরবদা, আফটার লাইফের ঘটনা, ওকে, বিগ ফ্যান, লটস অফ লাভ ফ্রম ব্যাঙ্গালোর। আমাদের মধ্যে রয়েছেন সৌম্য, ফার্স্ট হার্ডিয়েস্ট কংগ্র্যাচুলেশন ফর ইউর নিউ কার, আচ্ছা থ্যাংক ইউ, নতুন গাড়ির জন্য শুভেচ্ছা জানাচ্ছে। নতুন গাড়ির ভ্লগ আমার ভ্লগ চ্যানেলে চলে এসেছে। কোভিড হয়েছে, হোম আইসোলেশনে পুরো একা আছি, খুব সাবধানে থাকো সৌম্য, পুরো সেপারেটলি, বাট তাও প্রেত কথা শোনা ভুলতে পারি না, মন ভালো হয়, প্রেত কথার সবাই যেন ভালো থাকে এটাই প্রে করব, প্রেত কথা আরও বড় হোক এটাই আমাদের কামনা। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তুমি। আমাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মোফাজ্জল হোসেন, উনি লিখেছেন জারিনের দেওয়া ঘটনার মাধ্যমে যোগ হলাম আপনার প্রেতাত্মার পরিবারে, খুব ভালো লাগলো ঘটনাটি। এই হোসেন মোফাজ্জল, আমাদের সাথে প্রত্যেকটি এপিসোডে থাকো এরপর থেকে। আমাদের মধ্যে কিন্তু আরও অনেকে রয়েছেন, আজকে আর কমেন্ট পড়ছি না, আজকের এপিসোডে যারা কমেন্ট করবেন তাদের আবার কমেন্ট পড়া হবে পরবর্তী এপিসোডে। তো আজকের মতো আমি চললাম, রবিবার আরও জমজমাট অনেকগুলি ঘটনা নিয়ে ফিরে আসছি, এখন কিন্তু অনেক জমজমাট ঘটনা আছে, একটা এপিসোডও কিন্তু মিস করো না। আজকের মতো আমি চললাম তাহলে, প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়।